আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত বই আমার আপন আধার। বইটি প্রথম প্রকাশিত হয় 1 ফেব্রুয়ারি 1993। আজ পর্ব 1। Precious baby, sweetly sleep, sleep in peace, sleep in comfort, slumber deep. I will rock you, rock you, rock you, rock you. একটি জার্মান ঘুম পাড়ানি গান। উৎসর্গ কবি সাহেব দেওয়ান গোলাম মোর্তাজা, কবি পত্নী আম্বিয়া খাতুন, যুগলেশু। সবারই কিছু ব্যক্তিগত গল্প থাকে, আমারও আছে। একান্তই নিজের গল্প। হঠাৎ হঠাৎ গল্পগুলি অন্যকে শোনাতে ইচ্ছে করে, কিন্তু বেশিরভাগ সময় করে না। মনে হয় আমার আপন আধার অন্যকে জানিয়ে কি হবে, থাকুক না সেগুলি পুরনো ডায়েরিতে। তাই হয়তো থাকতো। এক সন্ধ্যায় গুলতেকিন বলল, তুমি যে একবার জিন দেখেছিলে সেই গল্পটা লিখে ফেলো না, দারুণ ব্যাপার তো। ব্যাপারটা মোটেই দারুণ নয়। 1971 সনে যখন আমরা বরিশালের গোয়ারেখা নামের এক গ্রামে পালিয়েছিলাম, তখন এক পীর সাহেব আমাদের জিন দেখিয়েছিলেন। ঠিক সন্ধ্যায় বেটে খাটো এক জিন আমাদের চোখের সামনে লাফালাফি করতে লাগলো। দৃষ্টি বিভ্রম নয়, আমরা সব ভাই বোন দৃশ্যটা দেখে আতঙ্কে জমে গিয়েছিলাম। সেই জিন দেখার গল্পটা লিখতে গিয়ে আমার আপন আধার লেখা হলো। তবে জিন দেখার গল্পটা বাদ পড়ল। এই গল্প বলার সময় এখনো আসেনি। হুমায়ুন আহমেদ, 1 ফেব্রুয়ারি 1993, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। সমুদ্র দর্শন। 33 বছর আগের কথা। ক্লাস 6-এ পড়ি। স্কুলের নাম চিটাগং কলেজিয়েট স্কুল। ক্লাস টিচারের নাম মুখলেসুর রহমান। সবাই তাকে চেনে দেড় ব্যাটারি নামে। দেড় ব্যাটারি নামকরণের উৎস জানি না, সম্ভবত শারীরিক উচ্চতার সঙ্গে এই নাম সম্পর্কিত। স্যার হলেন বেটেখাটো মানুষ, ভারিক্কি গড়ন, মিলিটারির প্যারেডের ভঙ্গিতে হাঁটেন। তার কোনো শারীরিক সমস্যা আছে, খানিকক্ষণ পরপর মাথা দুলিয়ে বিচিত্র এক ঝাঁকি দেন। আমরা হাসতে গিয়েও হাসি না, হাসি গিলে ফেলি, কারণ দেড় ব্যাটারি স্যারের ধমক স্কুল বিখ্যাত। তার ধমকে প্রতি বছরই নিচের ক্লাসের ভীতু টাইপের কিছু ছাত্র প্যান্ট ভিজিয়ে ফেলে। স্যার নিজেই এদের স্কুলের বারান্দায় নিয়ে গোসল করিয়ে দেন। বিরক্ত গলায় বলেন, এত ভয় পাস কেন রে গাধা? আমি তো শুধু ধমকই দেই, কখনো মারি নাকি? আমার হাতে কখনো বেত দেখেছিস? মজার ব্যাপার হচ্ছে, স্যারের মারও স্কুল বিখ্যাত। কিল, চড়, কানমলা, পেন্সিলের ডলা, ডাস্টারের বাড়ি। শাস্তির প্রতিটি শাখাতেই তার যথেষ্ট সুনাম আছে, তবে বেত না। স্যারের হাতে বেত আমরা আসলেই কখনো দেখিনি। 33 বছর আগে শারীরিক শাস্তিকে শিক্ষার বিশেষ অঙ্গ হিসেবে ধরা হতো। বছরের শুরুতে স্কুলের জন্য চক ডাস্টারের সঙ্গে সঙ্গে নানা ধরনের বেত কেনা হতো। স্যারেরা ক্লাসে ঢুকতেন ডাস্টার এবং বেত নিয়ে। পড়া শুরু করার আগে শরীর গরম করে নেওয়ার কায়দায় শাস্তি চলত। বাবা মারা এতে তেমন কিছু মনে করতেন না, বরং এই ভেবে খুশি হতেন যে ছেলে ঠিক জায়গায় আছে। শরীরের যেসব জায়গায় বেতের দাগ পড়বে সেই সব জায়গায় বেহেস্তে যাবে, এমন কথাও শোনা যেত। দেড় ব্যাটারি স্যারও প্রচলিত প্রথার ব্যতিক্রম ছিলেন না। তবে একটা বিষয়ে অন্য স্যারদের সঙ্গে তার ঘোরতর অমিল ছিল। ছাত্রকে শাস্তি দেওয়ার পর তার মন খারাপ হতো, তীব্র অনুশোচনায় কাতর হতেন। প্রায় এমন হয়েছে যে শাস্তি প্রদানের পর তার রাগ পড়ে গেছে, ছাত্র ব্যথায় কাঁদছে আর তিনি অনুশোচনায় কাঁদছেন। বড়ই মজার দৃশ্য। এর মধ্যেই নানান কাণ্ড ঘটে যেত। অস্বস্তির সঙ্গে বলছি, ছাত্র পড়ানো ছাড়া অন্য সব কাজ তিনি খুব চমৎকার পারতেন। সম্ভবত এই কারণেই তাকে জটিল কোনো ক্লাস দেওয়া হতো না। তিনি ড্রয়িং করাতেন, লাইব্রেরি ক্লাস নিতেন, ড্রিল করাতেন। অন্য স্যারদের অনুপস্থিতিতে হঠাৎ যদি তাকে অঙ্ক বা ভূগোল ক্লাসে আসতে হতো, তিনি খুব বিমর্ষ বোধ করতেন। অঙ্ক ক্লাসে তিনি আমাদের নামতে ধরতেন, বলতো দেখি 3 সাথে কত? না পারলে আজ কিন্তু কিয়ামত। অঙ্ক কিছু না, আসল জিনিস হচ্ছে নামতা। ভূগোল ক্লাসে ঢুকতেন একটা গ্লোব নিয়ে। করুণ চোখে গ্লোবটার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি সময় পার করতেন। আমরা এই স্যারকে নানাবিধ কারণে খুব পছন্দ করতাম। প্রথম কারণ, তিনি ক্লাসে কিছু পড়াতেন না এবং পড়া ধরতেন না। বাড়ির কাজ দিতেন, তবে দেখতেন না। দ্বিতীয় কারণ, তিনি আমাদের প্রত্যেকের নামে 2 থেকে 4 লাইনের ছড়া বলতেন। উদাহরণ দিয়ে বলি, আমার নাম হুমায়ুন। আমাকে দেখলেই তিনি বলতেন, হুমায়ুন, তোমার নেই কোনো গুণ।
আমাদের ক্লাসের ছাত্র হামিদ রেজা খানকে দেখলেই বলতেন, হামিদ রেজা খান রাখবে দেশের মান। আমাদের স্কুলের দপ্তরি রাসমোহন, তাকে দেখলেও বলতেন, রাসমোহন তুমি আছো কেমন। স্যারকে পছন্দ করার তৃতীয় কারণ হলো তিনি ছিলেন আমাদের সঙ্গীত শিক্ষক। আমরা সব ছাত্র তার লেখা এবং তার সুর দেওয়া গান সমবেতভাবে গাইতাম। স্যার বিমল আনন্দে উপভোগ করতেন। এইসব সঙ্গীতের সবই গণসঙ্গীত। একটা ছিল ছাদ পেটানো গান। আমরা বেঞ্চিতে দুহাতে ছাদ পিটাবার মতো করে থাবা দিয়ে গাইতাম। ঘড়িতে 10টা বাজে 5টা কেন বাজে না বাবুজি। বেঞ্চিতে হাত দিয়ে পরপর 3বার শব্দ, ধপ ধপ ধপ। ঘড়িতে 11টা বাজে 5টা কেন বাজে না বাবুজি। ঘড়িতে 12টা বাজে 5টা কেন বাজে না বাবুজি। এইভাবে ঘড়িতে 5টা বাজলে গান শেষ হতো। স্যারের নিয়ম ছিল ক্লাসে একজন অপরাধ করলে সবার শাস্তি পেতে হবে। গণসঙ্গীতের মতোই গণশাস্তি। সে শাস্তিও খুব মজার। সবাইকে বেঞ্চের উপর উঠে দাঁড়াতে বলা হতো। আমরা উঠে দাঁড়াতাম। স্যার বলতেন 1 2 3। আমরা একসঙ্গে গানের সুরে বলতাম, অপরাধ করেছি। স্যার বলতেন 3 2 1। আমরা বলতাম, ক্ষমা চাই। স্যার বলতেন, যা ক্ষমা করলাম। এমন একজন বিচিত্র মানুষকে পছন্দ না করার কোনো কারণ নেই। সবচেয়ে বড় কথা হলো তিনি ছিলেন একমাত্র শিক্ষক যিনি বলতেন, পড়াশোনাটা কোনো ব্যাপার না রে গাধা, ফার্স্ট সেকেন্ড হওয়াটা কিছুই না, যে কেউ নিয়ম মতো পড়লে ফার্স্ট সেকেন্ড হবে। বড় ব্যাপার কি তা স্যার বলতেন না। চিন্তিত মুখে আমাদের দিকে তাকাতেন, নিজের মাথা চুলকাতেন, ভুরু কুচকাতেন। সম্ভবত কোনটি বড় ব্যাপার তা তার নিজের কাছেও স্পষ্ট ছিল না। সেবার আমাদের ক্লাসের সবাই ফাইনাল পরীক্ষায় পাশ করে 7-এ উঠেছি। শুধু ফেল করেছে জামাল কামাল 2 ভাই। দুজনেই মহাবিচ্ছু। একবার পকেটে করে গুই সাপ নিয়ে এসেছিল। আমরা সবাই ক্লাস 6 থেকে 7-এ উঠলাম। জামাল কামাল 2 ভাই পুরনো ক্লাসে পড়ে রইল এবং চিৎকার করে কাঁদতে লাগলো। তাদের দুঃখে ব্যথিত হয়ে কাঁদতে লাগলেন মুখলেস স্যার। স্যারের কান্নায় দ্রবীভূত হয়েই আমাদের হেড স্যার জামাল কামালকে প্রমোশন দিয়ে দিলেন। আনন্দে সবচেয়ে বেশি লাফালাফি করতে লাগলেন আমাদের স্যার। সেই আনন্দের বহিঃপ্রকাশ হলো স্যারের ঘোষণায়। স্যার আমাদের ডেকে বললেন তিনি আমাদের রেজাল্টে অত্যন্ত খুশি, 100% পাস। এরকম কখনো হয় না। কাজেই উপহার স্বরূপ তিনি আমাদের সমুদ্র দেখিয়ে আনবেন, কক্সবাজার নিয়ে যাবেন। 2 টাকা করে চাঁদা। কক্সবাজার কোনো হাতের কাছের ব্যাপার নয়, 100 মাইল দূরের পথ। 2 টাকায় এত দূর যাওয়া, এক রাত থেকে ফিরে আসা কি করে সম্ভব আমি জানি না। স্যার বলেছিলেন কোনো একটা ব্যবস্থা হবেই। আমরা চাঁদার টাকা জোগাড় করার জন্য প্রাণপণ চেষ্টা চালাতে লাগলাম। আমাদের সময় বাবা মার কাছ থেকে টাকা বের করা কঠিন ব্যাপার ছিল। একদিন সত্যি সত্যি 35 জন ছেলেকে নিয়ে স্যার কক্সবাজার রওনা হলেন। মুড়ির টিনের মতো বাস। সেই বাস দুলতে দুলতে চলছে। কিছু দূর গিয়ে অনেকক্ষণ থেমে থাকে। যাত্রী জোগাড় করে আবার হেলতে দুলতে চলে। আজকাল 3 ঘন্টায় কক্সবাজার পৌঁছানো যায়। তখন সময়ের কোনো হিসাব ছিল না। আমরা সকাল 9টায় রওনা হয়ে রাত 10টায় পৌঁছলাম। স্যার আমাদের সমুদ্রে নিয়ে গেলেন না, এক স্কুল ঘরে নিয়ে তুললেন। মেঝেতে চাটাই পেতে দেওয়া হলো। চাটাইয়ের ওপর খড় বেছানো, সেই খড়ের ওপর চাদর। আমরা খিচুড়ি খেয়ে ঘুমোতে গেলাম। স্থানীয় স্কুলের হেডমাস্টার সাহেব আমাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করে রেখেছিলেন। স্যার বলে দিলেন খুব ভোরে উঠতে হবে। ভোরে আমাদের সমুদ্র দেখাতে নিয়ে যাবেন, তবে কেউ সমুদ্রে নামতে পারবে না। কেউ যদি সমুদ্রে নামে মেরে তক্তা বানিয়ে দেবেন। এতগুলি ছেলের দায়িত্ব নিয়ে এসেছেন, তিনি একা মানুষ, ইত্যাদি ইত্যাদি। ভোরবেলায় সমুদ্র দেখতে গেলাম। সমুদ্র দেখে হকচকিয়ে গেলাম। আকাশের মতো বিশাল, কিন্তু নিস্তব্ধ নয়, প্রাণময়। এমন বিশাল এবং প্রায় জীবন্ত যে কিছু পৃথিবীতে থাকতে পারে তা ছেলে মানুষই কল্পনায় এর আগে কখনো আসেইনি। সমুদ্রের তীব্র আকর্ষণী ক্ষমতা আছে। সে সারাক্ষণ ডাকে, আয় আয়, কাছে আয়। সেই আকর্ষণ অগ্রাহ্য করা যায় না। স্যারের কঠিন নিষেধ ভুলে গিয়ে জুতা পায়ে ছুটে গেলাম, প্রায় হাঁটু পানিতে। স্যার এসে ঘাড় ধরে শূন্যে ঝুলিয়ে আমাকে নিয়ে এলেন। তারপর শুরু হলো স্যারের মার, কঠিন মার। সমগ্র স্কুল জীবনে আমি প্রচুর শাস্তি পেয়েছি, এমন কঠিন শাস্তি কখনো পাইনি। শারীরিক দুঃখের চেয়েও গভীর অপমান বোধ আমাকে আচ্ছন্ন করল। স্যার আমাকে বললেন, এখানে বসে থাকবি, সমুদ্রের দিকে তাকাবি না, উল্টো দিকে ফিরে বস। এইখান থেকে এক পা নড়লে টান দিয়ে মাথা ছিঁড়ে ফেলবো। আমি সমুদ্রের কাছে এসে সমুদ্রের উল্টো দিকে মুখ হয়ে বসলাম।
আমার বন্ধুরা মহানন্দে সমুদ্র দেখতে লাগলো। দুপুর 10টায় বাসে করে চিটাগং রওনা হব। সবাই বাসে উঠেছি। বাস ছাড়ার আগে আগে স্যার গিয়ে বাস ড্রাইভারের কানে কানে কি যেন বললেন। তারপর এলেন আমার কাছে। আগের মতোই হুঙ্কার দিয়ে বললেন, বাস থেকে নাম, নাম বলছি। আমি নামলাম। মনে হলো শাস্তি পর্ব শেষ হয়নি। স্যার আমাকে সমুদ্রের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, খোল, জুতা খোল। জুতা খুললাম। স্যার আমার হাত ধরে হঠাৎ অসম্ভব কোমল গলায় বললেন, চল সমুদ্রে যাই। একবার ভাবলাম অভিমান দেখিয়ে বলি না, কিন্তু ইচ্ছা করল না। স্যারের হাত ধরে সমুদ্রে নামলাম। তিনি বললেন, বেটা আমার উপর রাগ করিস না, একদল ছেলেকে নিয়ে এসেছি, এদেরকেও সমুদ্রে ভেসে গেলে তো সমস্যা, তাই না? তোকে শাস্তি দেওয়া অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আমি মানুষ, আমি তো ভুল করবই। আমি কি ফেরেশতা যে আমার ভুল হবে না? তোর যতক্ষণ ইচ্ছে সমুদ্রে হাঁটাহাঁটি কর, আর আমার উপর রাগ খুব বেশি হলে আমাকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দে, দেখি তোর কেমন শক্তি। আমি স্যারের দিকে তাকিয়ে দেখি স্যার তার পুরনো অভ্যাস মতো কাঁদতে শুরু করেছেন। আমরা টাকা পয়সা খরচ করে দূরের সমুদ্র দেখতে যাই, অথচ আমাদের আশেপাশের মানুষরাই যে বুকে সমুদ্র ধারণ করে ঘুরে বেড়ান, সেই সমুদ্র আমাদের চোখে পড়ে না। 25 বছর পর স্যারের সঙ্গে আবার দেখা। তিনি আজিমপুর কবরস্থানের পাশের রাস্তা দিয়ে হন হন করে যাচ্ছেন। আগের মতোই আছেন, শুধু আকাশের সাদা মেঘ ভরে গেছে তার মাথার চুলে। তিনিই প্রথম আমাকে দেখলেন, চেঁচিয়ে ডাকলেন, হুমায়ুন না? হুমায়ুন, তোর নেই কোনো গুণ? আরে গাধা, তুই কেমন আছিস? সমুদ্র দেখলে সমুদ্রের জল স্পর্শ করতে হয়। আমি কদমবুসি করার জন্য নিচু হলাম। স্যার আমাকে জড়িয়ে ধরলেন। লক্ষ্য করলাম বয়সজনিত কারণে স্যারের কিছু পরিবর্তন হয়েছে। আগে আমাদের শাস্তি দিয়ে কাঁদতেন, এখন কাঁদছেন কোনো শাস্তি না দিয়েই। আমি বললাম, কেমন আছেন স্যার? স্যার চোখ মুছতে মুছতে বললেন, ভালো আছি রে বেটা, ভালো আছি। প্রেসিডেন্ট মেডেল পেয়েছি, বুঝিস? বেস্ট টিচার হিসেবে প্রেসিডেন্ট মেডেল। কি হাস্যকর কথা, আমি নাকি বেস্ট টিচার! তিনি হাসছেন, কিন্তু তার চোখ ভেজা। কবি সাহেব। ভোরবেলা ঘুম ভেঙেই যদি শুনি কেউ একজন আমার সঙ্গে দেখা করতে এসেছে, চুপচাপ বসার ঘরে বসে আছে, তখন সঙ্গত কারণেই মেজাজ খারাপ হয়। ভোরবেলাটা মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আদর্শ সময় নয়। ভোরবেলার নিজস্ব চরিত্র আছে, আছে কিছু আলাদা নীতিমালা। ভোরবেলার নীতিমালা হলো ঘুম থেকে উঠে নিজের মতো থাকতে হবে, কোনো রকম টেনশন রাখবে না, হাত পা ছড়িয়ে চা খাবে, খবরের কাগজ পড়বে। মেজাজ ভালো থাকলে গান শোনা যেতে পারে, মেজাজ খারাপ থাকলে গান শোনারও দরকার নেই। ভোরবেলায় যা করা সম্পূর্ণ নিষিদ্ধ তা হচ্ছে অপরিচিত কারো সঙ্গে কথা বলা। এই সময় কথা বলতে হয় শুধুমাত্র পরিচিত এবং প্রিয়জনদের সঙ্গে। আমার কপাল মন্দ, যারা আমার সঙ্গে দেখা করতে আসেন তারা ভোরবেলায় আসেন, যারা আসেন তারা সহজে যেতে চান না। ইশারা ইঙ্গিতে অনেকভাবে তাদের বোঝানোর চেষ্টা করি, দয়া করে এখন উঠুন। আমার ইশারা ইঙ্গিত হয়তো তারা বোঝেন না, নয় বুঝেও না বোঝার ভান করেন। আজ যিনি এসেছেন তাকেও আমি বিদায় না হতে চাওয়া লোকদের দলে ফেললাম এবং মোটামুটি হতাশ হয়েই তার সামনে বসলাম। ভদ্রলোকের বয়স 50-এর ওপর, হালকা পাতলা বর্ণের ছোটখাটো মানুষ, গায়ের রং ধবধবে সাদা, গায়ের রঙের সঙ্গে মিলিয়ে মাথার চুলও সাদা। কোলের ওপরে কালো চামড়ার হ্যান্ডব্যাগ নিয়ে চুপচাপ বসে আছেন। তাকে দেখেই মনে হচ্ছে কথা না বলে চুপচাপ বসে থাকতেই তিনি অভ্যস্ত। আমি বললাম, আপনি কি কোনো কাজে এসেছেন? তিনি মৃদু গলায় বললেন, না। আমি আঁতকে উঠলাম। যারা সরাসরি বলেন কোনো কাজে আসেননি তারা সাধারণত অত্যন্ত বিপজ্জনক হয়ে থাকেন। দুপুরের আগে তাদের বিদায় করা যায় না। আমি বললাম, কি জন্য এসেছেন আমি কি জানতে পারি? জি পারেন। দয়া করে বলুন। আমি মফস্বলে থাকি, শহরের সঙ্গে আমার যোগাযোগ কম, বড় শহর আমার ভালোও লাগে না। আমি ভদ্রলোকের কথার ধরন ঠিক বুঝতে পারছি না। শহর প্রসঙ্গে তার বিতৃষ্ণা আমাকে শোনানোর কারণে আমার কাছে ঠিক স্পষ্ট হলো না। আমি মনের বিরক্তি চেপে সিগারেট ধরালাম। শহর পছন্দ করি না, তবে নানা কাজকর্মে শহরে আসতে হয়।
তা হয়, পছন্দ না করলেও এই জীবনে অনেক কিছুই সহ্য করতে হয়। আপনি কি চা খাবেন? জি না, আমার সামান্য কিছু কথা আছে, কথাগুলি বলে আমি চলে যাব। আমি আশান্বিত হয়ে বললাম, জি জি বলুন। কথা বলেই যদি উনি চলে যান তাহলে কথাটা শুনে নেওয়াই ভালো। সামান্য কথা বলছেন, তাও আশার ব্যাপার, হয়তো ঘন্টাখানেকের মধ্যেই উদ্ধার পাওয়া যাবে। আমার বড় কন্যা বিষয়ে একটা গল্প আপনাকে শোনাবো। জি শোনান। আমি অনেক রাত জেগে পড়াশোনা এবং লেখালেখি করি। এক রাতে লেখালেখি করছি, হঠাৎ শুনি আমার মেয়ে খিলখিল করে হাসছে। কিছুক্ষণ থামে আবার হাসে। আমি বিরক্ত হলাম, তাকে বললাম, হাসছো কেন মা? সে বলল, গল্পের বই পড়ে হাসছি বাবা। আমি বললাম, হাসির গল্প? সে বলল, না, দুঃখের গল্প, কিন্তু মাঝে মাঝে হাসির কথা লেখা। আমি বললাম, নিয়ে আসো। আমার মেয়ে নিয়ে এলো। আমি সেই বইটা পড়লাম, আপনার লেখা বই। আমি আগে কখনো আপনার নাম শুনিনি, এই প্রথম শুনলাম। এটা কি আপনার গল্প? জি। আপনার গল্প শুনে খুব খুশি হয়েছি। আপনি যে আমার বই পড়েছেন সেটা জেনেও আমার খুব ভালো লাগলো। আমার কথা একটু বাকি আছে। জি বলুন। ভদ্রলোক নিচু গলায় বললেন, আমি নিজে একটা গল্প গ্রন্থ রচনা করেছি, সেই গ্রন্থটা নিয়ে এসেছি। এতক্ষণে ভদ্রলোকের আগমনের কারণ আমার কাছে স্পষ্ট হলো। তিনি একজন গ্রন্থকার, গ্রন্থ প্রকাশে আমার সাহায্যের জন্য এসেছেন। আমার মন খারাপ হলো এই ভেবে যে এই ভদ্রলোককে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। তার লেখা যত ভালোই হোক, প্রকাশকরা ছাপবেন না। পরিচিতিহীন মফস্বলের লেখকদের প্রতি ঢাকার প্রকাশকদের কোনোই আগ্রহ নেই। আমি বললাম, আপনি কি বইটি প্রকাশের ব্যাপারে আমার কোনো সাহায্য চান? জি না, বইটি প্রকাশিত হয়েছে। ভদ্রলোক অত্যন্ত বিনয়ের সঙ্গে বইটা আমার হাতে দিলেন। আমি বইয়ের পাতা উল্টে চমকে উঠলাম। দুটি কারণে চমকালাম। প্রথম কারণ, বইটি উৎসর্গ করা হয়েছে আমার নামে। উৎসর্গপত্রে এমন কথা লেখা হয়েছে আমি যার যোগ্য নই। দ্বিতীয় কারণ হলো, এই নিরহংকারী চুপচাপ ধরনের মানুষটা একজন বিখ্যাত মানুষ। এতক্ষণ আমি তাকে চিনতে পারিনি। ইনি দেওয়ান গোলাম মোর্তাজা, গবেষক, কবি ও প্রাবন্ধিক। বাংলা একাডেমি তার একটা জীবনী গ্রন্থ প্রকাশ করেছে। লিপির ওপরে লেখা তার গ্রন্থ ব্রাহ্মী অথবা ব্রাহ্মী লিপি ও সম্রাট প্রিয়দর্শী। পশ্চিম বাংলার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠ্য। লিপিতত্ত্বে এদেশে অথবা ভারতে তার চেয়ে বেশি এ সময় কেউ জানেন বলে আমার জানা নেই। আমি একই সঙ্গে মুগ্ধ, বিস্মিত ও লজ্জিত হলাম। এই সরল সাদাসিধা মানুষটিকে এতক্ষণ বসিয়ে রেখেছি, এ কি কাণ্ড! এত বড় ভুল মানুষ করে? গোলাম মোর্তাজা সাহেব উঠে দাঁড়ালেন এবং হাসি মুখে বললেন, আপনি কি একবার আমাদের হবিগঞ্জে যাবেন? আমার বাড়িতে এক রাত থাকবেন? আমি বললাম, অবশ্যই থাকবো। কথা দিচ্ছেন তো? হ্যাঁ, কথা দিচ্ছি। আমার মেয়েরা খুব খুশি হবে। এরা যে আপনাকে কত পছন্দ করে আপনি তা কখনো জানবেন না। আমি আমার মেয়েদের জন্য কিছু করতে পারিনি, আপনাকে নিয়ে গেলে ওদের জন্য কিছু করা হবে। আপনি যখন আমাকে যেতে বলবেন আমি তখনই যাব। আমি আপনাকে জানাবো। তিনি আমাকে কিছু জানাতে পারলেন না। হবিগঞ্জ ফিরেই অসুখে পড়লেন। প্রাণঘাতী ব্যাধি, ক্যান্সার। চিকিৎসার জন্য গেলেন জার্মানি। পত্রিকা মারফত তার মৃত্যু সংবাদ পেলাম। মনটা খারাপ হলো। কথা দিয়েছিলাম, কথা রাখা গেল না। তার প্রায় বছর খানেক পরের কথা। দেওয়ান গোলাম মোর্তাজার পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হলো, দেওয়ান গোলাম মোর্তাজার নামে একটা ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে মোর্তাজা সাহেবের স্ত্রী আমাকে আমন্ত্রণ করলেন মোর্তাজা সাহেবের মৃত্যু দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে। কথা রাখার সুযোগ পাওয়া গেল। আমি তিন কন্যাকে নিয়ে হবিগঞ্জে উপস্থিত হলাম। হবিগঞ্জে পৌঁছে মোর্তাজা সাহেবের পরিবারের কাছ থেকে যে ভালোবাসা পেলাম তার সঙ্গে আমার তেমন পরিচয় নেই। এরা আমার মতো অভাজনের জন্য ভালোবাসার সোনার আসন বানিয়ে অপেক্ষা করছিলেন। আমি একেবারেই হকচকিয়ে গেলাম। মোর্তাজা সাহেব সেখানে কবি সাহেব নামে পরিচিত। তার বাড়ি হলো কবি সাহেবের বাড়ি। তার মেয়েদের পরিচয় হলো কবি সাহেবের মেয়ে। কবি পত্নীর নাম আম্বিয়া খাতুন, অসম্ভব রূপবতী, কঠিন ধরনের মহিলা, থাকেন কানাডায়। স্বামীর মৃত্যু দিবস অনুষ্ঠান উপলক্ষে দেশে এসেছেন। স্কুলে শিক্ষিকা ছিলেন তিনি।
লেখক স্বামীকে পারিবারিক সব দায় দায়িত্ব থেকে মুক্ত রাখতে গিয়ে নিজের সমস্ত শক্তি নিঃশেষ করে এখন ক্লান্ত এবং স্বামীর প্রতি কিছুটা হয়তো অভিমানীও। কবিপত্নী তার সব কন্যাদের স্কুলের ছাত্রদের মতো লাইন করে দাঁড়া করালেন। আমাকে দেখিয়ে কঠিন গলায় বললেন, এনে তোমাদের বন্ধুর বাবা, এনে তোমাদের চাচা, চাচাকে পা ছুঁয়ে সালাম করো। বড় বড় মেয়ে, সবাই বিবাহিতা, তার ছেলেমেয়েরাও বড় বড়। মার কথা শোনা মাত্র আমাকে হতচকিত করে এরা একসঙ্গে আমাকে সালাম করতে চলে এলো। একজনকে দেখলাম কাঁদছে। আমি বললাম, আপনি কাঁদছেন কেন? সে জবাব দিল না। তার এক বোন বলল, ও তো আপনার কথা শুনতে পাচ্ছে না, ও কানে শুনতে পায় না। বাচ্চা হবার সময় কি এক জটিলতায় ওর কান নষ্ট হয়ে গেছে। ওকে কোনো প্রশ্ন করলে কাগজে লিখে করতে হবে। আমার মনটাই খারাপ হয়ে গেল। আমি একটা কাগজে লিখলাম, আপনি এত কাঁদছেন কেন? মেয়েটি তার উত্তরে বলল, চাচা, আপনি অবিকল আমার বাবার মতো, নিরহংকারী, সাধাসিধা। আপনাকে দেখে বাবার কথা মনে পড়ছে, এই জন্যই কাঁদছি। আমি সারা জীবন শুনে এসেছি আমি অহংকারী। এই প্রথম একটা মেয়ে আমাকে বলল নিরহংকারী। আমার চোখ প্রায় ভিজে ওঠার উপক্রম হলো। কবিকন্যা বলল, চাচা আসুন, আমার বাবার লাইব্রেরিটা আপনাকে দেখাই। আমরা বাবার লাইব্রেরিতে যাই না, আজ আপনার সঙ্গে যাব। আর শুনুন, আপনি আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, তুমি করেই বলবো। তোমরা বাবার লাইব্রেরিতে যাও না কেন? মা একটা কাণ্ড করে রেখেছে, এই জন্যই যেতে ইচ্ছে করে না। কি কাণ্ড? যে কফিনে করে বাবার লাশ জার্মানি থেকে এসেছিল, মা সেই কফিনটা লাইব্রেরিতে সাজিয়ে রেখে দিয়েছে। সে কি? হ্যাঁ, কি ভয়াবহ ব্যাপার দেখুন না। আপনি মাকে একটু বলবেন কফিনটা যেন সরানো হয়। মা আপনার কথা ফেলতে পারবেন না। কবিপত্নী আমাকে কিছু বলার সুযোগ দিলেন না। তীক্ষ্ণ গলায় বললেন, তোমার বাবার কফিন সরানো হবে না। এটা তোমার বাবার শেষ স্মৃতিচিহ্ন। তোমাদের ভালো লাগুক আর না লাগুক, কফিন লাইব্রেরিতেই থাকবে। লাইব্রেরি দেখলাম, বিস্মিত হবার মতোই লাইব্রেরি। সবই মূলত লিপি বিষয়ক গবেষণা গ্রন্থ, দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি। কবিপত্নী জানালেন, দুষ্প্রাপ্য পাণ্ডুলিপির কিছু কিছু ঢাকা মিউজিয়ামকে দেওয়া হয়েছে। লাইব্রেরিতে বসেই গল্পগুজব হতে লাগলো। বড় কেতলি করে চা চলে এসেছে, বাটা ভর্তি পান। যার ইচ্ছে চা খাচ্ছে, যার ইচ্ছা পান খাচ্ছে, একদল আবার খেতেও বসেছে। বাড়ির পাশেই শামিয়ানা খাটানো, খাওয়া দাওয়া হচ্ছে শামিয়ানার নিচে। হ্যাঁ, এত লোক কোত্থেকে এলো সেও এক রহস্য। কবিপত্নী গল্প করছেন, আমরা শ্রোতা। ভদ্রমহিলার গল্প বলার ভঙ্গি খুব সুন্দর। মাথা দুলিয়ে হাত পা নেড়ে গল্প করেন। অত্যন্ত আবেগময় অংশগুলো আবেগশূন্যভাবে বলে যান। শুনতে কেমন কেমন জানি লাগে। কবি সাহেবের কথা আপনাকে বলি। জমিদারের ছেলে ছিল, রাগ করে সব সম্পত্তি ভাইকে দিয়ে বিরাগী হলো। দেশে দেশে ঘুরে বেড়ায়। কলকাতা আর্ট কলেজে ভর্তি হয়েছিল, তাও ভালো লাগে না। জন্মভব ঘুরে, বুঝলেন ভাই, পথই হলো তার ঘর। কপালের লিখন, বিবাহ হলো আমার সঙ্গে। তখন আবার তার লেখার রোগ মাথা চাড়া দিয়েছে, দিনরাত পড়ে আর লেখে। এই যে বইটা দেখছেন ভাই, এই বই লিখতে কবি সাহেবের লেগেছে 7 বছর। কি কষ্ট করে লিখেছে। বিছানায় উপুড় হয়ে বসে লিখত, হাতের কোনোই থাকতো বিছানায়। ঘষায় ঘষায় কোনোইয়ে ঘা হয়ে গেল। আমি বাজার থেকে তুলা কিনে এনে দিলাম, সেই তুলার প্যাট কোনোইয়ে রেখে লিখত। সংসার তখন অচল হয়েছে, বুঝলেন ভাই, সম্পূর্ণ অচল। সে তো সংসারে কিছু দেখে না, চালের দাম কত, আলুর দাম কত, কিছুই জানে না। সংসারটা নিয়ে আমি স্কুলের অতি সামান্য আয়ে বাঁচার চেষ্টা করি, কবি সাহেবকে কিছু বুঝতে দেই না। একদিন কবি সাহেব মন খারাপ করে বললেন, আম্বিয়া, সংসারের তো আমি কিছুই করি না। আমি তাকে বললাম, সব মানুষকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়ে পাঠান। লেখার দায়িত্ব দিয়ে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, তুমি লেখো, সংসার নিয়ে তোমাকে ভাবতে হবে না। সেও ভাবতো না, তার ছেলে মেয়ে কয়টা তাও বোধহয় সে জানতো না। হাসবেন না ভাই,
অতি দুঃখে এই কথা বলছি। একদিন কি হয়েছে শুনুন। আমার মেজো ছেলে অসুস্থ, পেট ফুলে ঢোল হয়ে আছে, ছটফট করে, নিঃশ্বাস নিতে পারে না। আমি ছেলেকে কবি সাহেবের পাশে শোয়ায় বললাম, তুমি ছেলেটাকে দেখো, আমি স্কুলে যাই। স্কুল কামাই দিলে তো আর আমার চলবে না। স্কুলে গেলাম, ফিরে এসে দেখি কবি সাহেব লিখতে বসেছে, পাশে আমার ছেলে। এখন যায় তখন যায় অবস্থা। আমাকে দেখে কবি সাহেব বললেন, শোনো আম্বিয়া, তোমার এই ছেলের মৃত্যুক্ষণ উপস্থিত। আমি তার উপর থেকে ভালোবাসার দাবি উঠিয়ে নিয়েছি, তুমিও উঠিয়ে নাও। তোমার ছেলে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আমি তো আতকে উঠলাম, কি বলে এই লোক। ছেলেকে কোলে নিয়ে দৌড়ে গেলাম কবিরাজের কাছে। রিক্সাও নিলাম না, রিক্সা ভাড়া ছিল না। সেই ছেলেকে কবিরাজ চিকিৎসা করে ভালো করলেন। একদিন ছেলে চলে গেল আমেরিকায়, সেখান থেকে বাবার জন্য সোনার কলম পাঠালো। কবি সাহেব কলম পেয়ে খুব খুশি, ডেকে সবাইকে দেখায়। বুঝলেন ভাই, কবি সাহেব ছেলেমেয়েদের দিকে চোখ ফেলেন নাই, কিন্তু ছেলেমেয়েরা যে কি ভালো তার বাবাকে বাসে। তার বাবাকে তারা যত ভালোবাসে, তারা 1000 ভাগের 1 ভাগও আমাকে বাসে না। বাবার কিছু হলে সব ছেলেমেয়ের খাওয়া দাওয়া বন্ধ। আরেকদিনের গল্প বলি আপনাকে ভাই, একই সঙ্গে দুঃখের গল্প আবার হাসিরও গল্প। এই গল্প মনে আসলে আমি কখনো হাসি, কখনো চোখের পানি ফেলি। ওই যে কি শুনুন, এক রাতের কথা, আমি ঘুমাচ্ছিলাম। কবি সাহেব আমাকে ডেকে তুললেন, বলল, আম্বিয়া, জানালা দিয়ে তাকিয়ে দেখো কি সুন্দর জ্যোৎস্না হয়েছে, চলো জ্যোৎস্নার মধ্যে হাঁটি। বুঝলেন ভাই, কথা শুনে আমার ভালো লাগলো। এরকম কথা তো কখনো বলে না, ভালো লাগারই কথা। আমি খুশি মনে কবি সাহেবের সঙ্গে হাঁটতে গেলাম। কবি সাহেব হঠাৎ বললেন, দেখো আম্বিয়া, মাঝে মাঝে আমার মনটা খুব খারাপ হয়। আমি বললাম, কেন? যখন শুনি মানুষের ছেলেমেয়েরা মেট্রিক পাশ করে, ভালো রেজাল্ট করে, তখন একটু আফসোস হয়, মনটা খারাপও হয়। আমি অবাক হয়ে বললাম, কেন? কবি সাহেব বললেন, তখন মনে হয়, ইস, আমার যদি 1-1টা ছেলে মেয়ে ম্যাট্রিক পাশ করতো, আমি লোকজনদেরকে বলতে পারতাম। আমি বললাম, কি বলছো তুমি? তোমার যে 2টা ছেলে ম্যাট্রিক পাশ করেছে, এত ভালো রেজাল্ট করেছে, তুমি জানো না? পাশ করেছে জানি না তো, কি আশ্চর্য। কবি সাহেব অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। এইরকম একটা মানুষের সঙ্গে ঘর করেছি ভাই, সৃষ্টি ছাড়া মানুষ। আমি খুশি যে আমার আগে তার মৃত্যু হয়েছে। মার কথা শুনে মেজো মেয়ে রাগী গলায় বলল, মা, তুমি এটা কি রকম কথা বললে? তোমার আগে বাবা মারা যাওয়ায় তুমি খুশি? তোমার এই কথার মানে কি? আম্বিয়া খাতুন কঠিন গলায় বললেন, মানে আছে রে মা, মানে আছে। মানে ছাড়া আম্বিয়া খাতুন কথা বলে না। তোর বাবার আগে যদি আমি মারা যেতাম, কে তাহলে এই পাগল মানুষটা সেবা করত? আমি বেঁচে আছি বলেই শেষ সময় পর্যন্ত সেবা করতে পেরেছি। আমি বেঁচে আছি বলেই তোর বাবার মৃত্যুর পর তার নামে ট্রাস্ট করতে পেরেছি। মরে গেলে এসব হতো না রে মা, বেঁচে আছি বলেই হচ্ছে। তোর বাবার 10 বছরের খাটুনির যে পাণ্ডুলিপি, সেটা আমি বেঁচে আছি বলেই প্রকাশ হবে, বেঁচে না থাকলে প্রকাশ হতো না। তোর বাবা সেই পাণ্ডুলিপি নিয়ে কি করতো? বালিশের নিচে রেখে ঘুমাতো, কাউকে মুখ ফুটে বলতো না পাণ্ডুলিপিটা প্রকাশ করুন। বলতো মুখ ফুটে? না। এখন যা, মুখে মুখে আমার সঙ্গে তর্ক না করে তোর বাবার পাণ্ডুলিপিটা এনে তোর চাচাকে দেখা। মেয়েটা ছুটে গেল বাবার পাণ্ডুলিপি আনতে। আমি পাণ্ডুলিপি দেখলাম। আমি কোনো পাণ্ডুলিপি বিশারদ নই, কিন্তু পাণ্ডুলিপি দেখে বুঝলাম বিরাট কাজ হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক জনাব হারুনুর রশিদ সাহেব এই পাণ্ডুলিপি গ্রহণ করেছেন। খুব শিগগিরই তা গ্রন্থাগারে বের হবে। আম্বিয়া খাতুনের সঙ্গে অনেক রাত পর্যন্ত গল্প করলাম। গল্পের এক পর্যায়ে তিনি হঠাৎ করে বললেন, ভাই, আপনি কি ভূত প্রেত এসবে বিশ্বাস করেন নাকি? আমি বললাম, না, আমিও করি না। আমি কোনো কিছুই বিশ্বাস করি না। ভূত প্রেতের নানান ঘটনা শুনি, কিন্তু আমি জানি এর কোনো না কোনো ব্যাখ্যা আছে। আমি বললাম, অবশ্যই আছে।
আম্বিয়া খাতুন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলি। এই ঘটনার ব্যাখ্যা আমি করতে পারিনি, কবি সাহেবও পারে নাই। আমার কেন জানি মনে হচ্ছে আপনি পারবেন। এরকম মনে হওয়ার কি কারণ? কোনো কারণ নেই, কিন্তু মনে হচ্ছে। গল্পটা বলার আগে একটা বিষয় পরিষ্কার করে দেই ভাই। আপনি তো অনেকক্ষণ আমার সঙ্গে কথা বললেন, আপনি কি বুঝতে পেরেছেন আমি কঠিন ধরনের সাহসী মহিলা? বুঝতে পেরেছি। আপনি কি বুঝতে পেরেছেন যে আমি কখনো মিথ্যা বলি না? তাও বুঝতে পেরেছি। তাহলে গল্পটা শুনুন, খুব মন দিয়ে শুনবেন। আজ থেকে 20 বছর আগের কথা। আমার এক কন্যা জেসমিনের বয়স তখন 2.5 বছর। খুব সুন্দর মেয়ে, ফুটফুটে চেহারা, সারাদিন নিজের মনে খেলে, কথা বলে, আমার বড়ই আদরের মেয়ে। একদিন দুপুরবেলা আমি বাথরুমে গিয়েছি। মফস্বল অঞ্চলের বাথরুম, মূল বাড়ি থেকে অনেকটা দূরে, নির্জনে। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করা মাত্র আমি একজনের কথা শুনলাম, পুরুষ মানুষের গলা, খুব পরিষ্কার স্পষ্ট আওয়াজের কথা। কথাটা সে বলল ঠিক আমার মাথার ভেতরে। কথাটা হলো, তোমার মেয়ে জেসমিন চৈত্র মাসের 12 তারিখে পানিতে ডুবে মারা যাবে, কিছুই করার নেই। কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকলাম। কবি সাহেবকে বললাম, আপনাকে আগে বলা হয় নাই, কবি সাহেব ছিলেন ঘোর নাস্তিক। তিনি কোনো কিছুই বিশ্বাস করতেন না। আমার কথা শুনে হাসতে হাসতে বললেন, এটা আর কিছুই না, তোমার মনের বিকার। তোমার মেয়েটা ছোট, পাশেই পুকুর, সারাক্ষণ তুমি মেয়েকে নিয়ে চিন্তা করো, এই জন্য মনের বিকার উপস্থিত হয়েছে। বিকারের ঘোরে এইসব শুনেছ। কবি সাহেবের কথায় আমার মন শান্ত হলো না। খেতে পারি না, রাতে ঘুমাতে পারি না। চৈত্র মাসের 12 তারিখ আসতে বেশি বাকিও নেই। মনে হলেই হাত পা ঠান্ডা হয়ে আসে। কবি সাহেবকে কিছু বলতে গেলে ও শুধু হাসে। 12ই চৈত্র, খুব ভোরবেলা কবি সাহেব আমাকে বললেন, তোমার মন যখন এত অস্থির, তুমি এক কাজ করো, আজ সারাদিন মেয়েটাকে চোখের আড়াল করো না, সারাক্ষণ তাকে চোখে চোখে রাখো। তোমার স্কুলে যাবার দরকার নেই, আমি হেডমিস্ট্রেসের কাছে একটা ছুটির দরখাস্ত লিখে নিয়ে যাব। কবি সাহেব তাই করলেন, নিজেই একটা ছুটির দরখাস্ত লিখে নিয়ে গেলেন। আমি সারাদিন জেসমিনকে নিয়ে রইলাম, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করিনি। দুপুরবেলা আমার চোখে মরণ ঘুম নামলো। কয়েক রাত অঘুমো কাটিয়েছি তো, অবস্থা এমন হয়েছে কিছুতেই চোখ খোলা রাখতে পারছি না। ঘুমোতে গেলাম জেসমিনকে নিয়ে, দরজা টরজা সব বন্ধ করে দিলাম। ঘুম ভাঙলো সন্ধেবেলা, দেখি বিছানায় জেসমিন নেই। বুক ছ্যাদ করে উঠল। তারপরই দেখি সে মেঝেতে আপন মনে একটা বদনা নিয়ে খেলছে। মনটা শান্ত হলো, মেয়েটাকে কিছুক্ষণ আদর করলাম। বাইরে থেকে কবি সাহেব বললেন, আম্বিয়া, আমার কিছু মেহমান এসেছে, একটু চা করতে পারবে? আমি চা বানাতে গেলাম রান্নাঘরে। লাকড়ির চুলা, ধরতে একটু সময় লাগে। যখন আগুন ধরে উঠলো তখনই মনে হলো, জেসমিন কোথায়? ওকে না আমার চোখে চোখে রাখার কথা। আমি ছুটে শোবার ঘরে ঢুকলাম, জেসমিন সেখানে নেই। আমি আর অপেক্ষা করলাম না, দৌড়ে গেলাম পুকুর পাড়ে। গিয়ে দেখি জেসমিন মাছ পুকুরে ভাসছে। ভাই, আপনি অনেক জানেন, আপনি পৃথিবীর অনেক কিছুই দেখেছেন, শুনেছেন। আমার এই ঘটনার ব্যাখ্যা দিতে পারবেন? কবি সাহেবের মতো ঠান্ডা চোখে তাকিয়ে থাকবেন না, কথা বলুন। আম্বিয়া খাতুনের কঠিন চোখ দ্রবীভূত হলো, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিনি আঁচলে চোখ মুছে মেজো মেয়েকে সহজ গলায় ডেকে বললেন, তোর চাচার নিশ্চয়ই খিদে পেয়েছে, তাকে খেতে দে। লেখালেখি খেলা, ময়মনসিংহে গ্রন্থমেলা হচ্ছে। আমি এক ফাঁকে একটু দূরে সরে গিয়ে চা খাচ্ছি, তখনই তাকে দেখলাম। অল্প বয়সী ছেলে, তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছে। আমি বললাম, তুমি কি আমাকে কিছু বলবে? সে বলল, হ্যাঁ, বলে ফেলো। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনি ঠিকঠাক জবাব দেবেন, মিথ্যা জবাব না।
আমি বললাম, তোমার কেন ধারণা হলো যে আমি মিথ্যা জবাব দেব? সে চুপ করে রইল। আমি বললাম, কি তোমার প্রশ্ন? ব্যর্থ কবিরা ঔপন্যাসিক হন, আপনি কবি হিসেবে ব্যর্থ বলেই ঔপন্যাসিক হয়েছেন। আমি বললাম, এটা তো কোনো প্রশ্ন হলো না। তুমি আমার উপর একটা বক্তব্য রেখেছ, আমার তো এখানে বলার কিছু নেই, বলতে চাচ্ছিও না। ছেলেটা রাগী গলায় বলল, আপনাকে স্বীকার করতে হবে যে আপনি একজন ব্যর্থ কবি। আমি লক্ষ্য করলাম ছেলেটার চোখ মুখ কঠিন হয়ে গেছে, সে কথা বলছে রাগী ভঙ্গিতে। এইসব ক্ষেত্রে ছেলেটা যা বলছে তাতে রাজি হয়ে গেলেই সমস্যা মিটে যায়। রাজি হয়েও যেতাম, নিজেকে ব্যর্থ কবি বলতে আমার অহংবোধ আহত হবে না। কিন্তু ছেলেটার জেদি ভঙ্গি আমার ভালো লাগলো না। কাজেই চায়ের কাপ নামিয়ে রেখে আমি ছেলেটার মতোই চোখ মুখ কঠিন করে বললাম, নিজেকে ব্যর্থ কবি আমি কেন বলবো? আমি তো কবিতা লিখি না। কবিতা লিখে যদি ব্যর্থ হতাম তখন বলতাম। আমি যে যুক্তিতে নিজেকে ব্যর্থ গায়ক বা ব্যর্থ অভিনেতা বলবো না, একই যুক্তিতে ব্যর্থ কবি অপবাদও মাথা পেতে নেব না। ছেলেটা আমার যুক্তির ধার দিয়েও গেল না, চোখ মুখ আরো কঠিন করে বলল, আপনি কবিতা লিখতে পারেন না বলেই উপন্যাস লিখছেন, এটা আপনাকে স্বীকার করতেই হবে। এটা স্বীকার করলে কি তুমি খুশি হও? আমি খুশি হওয়া না হওয়া কিছু না, আপনাকে স্বীকার করতেই হবে যে আপনি একজন ব্যর্থ কবি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, আচ্ছা বেশ, স্বীকার করলাম। মুখে স্বীকার করলে হবে না, কাগজে লিখে দিতে হবে। কাগজ নিয়ে এসো, লিখে দিচ্ছি। সে কাগজ নিয়ে এলো। আমি সেখানে লিখলাম, আমি কবিতা লিখতে পারি না বলেই গল্প উপন্যাস লিখি, আমি একজন ব্যর্থ কবি। সই করলাম, তারিখ দিলাম। ছেলেটা যুদ্ধ জয়ের আনন্দ নিয়ে চলে গেল। সে কেন এরকম করলো? কোনো কারণে সে কি আমার উপর রেগেছিল? তাকে রাগাবার মতো আমি কি করতে পারি? হয়তো আমার লেখা তার ভালো লাগে না, তা তো হতেই পারে। লেখা ভালো না লাগলে পড়বে না, কিন্তু রাগ করবে কেন? হয়তো সে নিজে একজন কবি। কবিরা অভিমানী হয়, রাগী হয়, এবং কেন জানি খানিকটা ছেলে মানুষও হয়। এদেশের বেশ কিছু কবিকে খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে। তাদের মধ্যে কাব্য প্রতিভা ছাড়াও আরো আছে রাগ, অভিমান এবং ছেলে মানুষই। আমার নিজের কাব্য প্রতিভা নেই, কিন্তু বাকি তিনটা যথেষ্ট পরিমাণেই আছে। ময়মনসিংহের ওই ছেলেকে যখন লিখে দিলাম কবিতা লিখতে পারি না বলেই গল্প উপন্যাস লিখি, তখন ভুল লিখিনি, ঠিকই লিখেছি। ব্যাপারটা আসলেই তাই। ছাপার অক্ষরে আমার প্রথম প্রকাশিত রচনা কবিতা। পাঠক পাঠিকারা শুনে হাসবেন, সেই কবিতা ইংরেজি ভাষায় লেখা। তখন পড়ি বগুড়া জিলা স্কুলে। স্কুল ম্যাগাজিনে লেখা দিতে হবে। 4টা কবিতা বাংলায় জমা দিলাম। স্যার বললেন, হাবি যাবি এসব কি লিখেছিস? অগাবগা লিখলেই কি কবিতা হয়? আমি মরমে মরে গেলাম। স্যার বললেন, ইংরেজি সেকশন খালি আছে, যদি পারিস ইংরেজিতে কিছু লিখে দে। সুন্দর করে একটা এসে লিখে নিয়ে আয়, এ জার্নি বাই বোট কিংবা ভিলেজ কার্নিভাল। আমি পরদিন একটা ইংরেজি কবিতা লিখে ফেললাম। কবিতার নাম গড। প্রথম 4 লাইন, Let the earth move, let the sun shine, let them to prove all are in line. স্যার বললেন, মন্দ না, শেষে মিল আছে। কবিতা ছাপা হলো, কবির ছবি সহ। বাবা কবিতা পড়ে গম্ভীর গলায় বললেন, মধুসূদন হবার চেষ্টা করছিস নাকি? ইংরেজিতে কে তোকে কবিতা লিখতে বললো? বাংলা ভাষাটা আছে কি জন্যে? ঘটনার 3 বছর পর বাংলা ভাষায় 2টি কবিতা প্রসব করলাম। প্রসব শব্দটা আমার পছন্দ না, তবু ব্যবহার করলাম, এই কারণে যে কবিতা দুটি বের করতে প্রসব যন্ত্রণার মতোই যন্ত্রণা হলো। রাতে ঘুম হয় না, মাথার ভেতর কবিতার লাইন ঘোরে। পুরো কবিতা না, মাত্র একটা লাইন। কবিতার ছন্দটন্দ কিছুই জানি না। অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, পয়ার, অমিত্রাক্ষর এসব শুনেছি, কিন্তু কোনটা কি জানি না। অথচ 2টা কবিতা লিখে ফেললাম। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন।
পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।